12 সালে আমি গ্রেপ্তার হইনি, কিন্তু আমার প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে গাড়ি পোড়ানোর প্রথম মামলা, যেটা মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস সহ শীর্ষ নেতৃবৃন্দ, এবং এই শীর্ষ নেতৃবৃন্দের বাইরে তারপরে যুব সাইফুল আলম নীরব, কামরুজ্জামান রতন, এই সুলতান সালাউদ্দিন টুকু, সব শীর্ষ মানে বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং এই যে আমাদের স্থায়ী কমিটির অনেক নেতা শীর্ষ, তাদের সাথে আমি এই মামলাতে ছিলাম, তেজগাঁয়ের নেতৃত্ব দিই সেই কারণে। তো সেই মামলায় হাইকোর্টে আমরা যখন আগাম জামিন নেই, তারপরে 4 সপ্তাহ পরে আমরা কোর্টে দাঁড়াই এবং সেখান থেকে কোর্ট আমাদেরকে জেল হাজতে পাঠায়। এটা হলো প্রথম জেল। সেবার রিমান্ডের কোনো বিষয় ছিল না। কিন্তু তার পরবর্তী পর্যায়ে নির্বাচন সম্ভবত 14 সালের জানুয়ারিতে হয়েছে। 13 সালের ডিসেম্বরে সরকার তেজিয়া কলেজের জাকিরকে গুম করে এবং আরও অনেকে করছে, এবং যেহেতু আমি তাদেরকে নেতৃত্ব দিতাম, তো আমাকেও তখন ব্যাপকভাবে এই 16ই ডিসেম্বর মোহাম্মদপুরের আমার ছোটো ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী, ডিবি, পুলিশ এবং র্যাব। এবং সেখানে আমি খাবার নিয়ে বসছি, আমি খালি গায়ে ছিলাম, লুঙ্গি পরা অবস্থায়, খাবারটাও তারা খেতে দেয় নাই। ওই অবস্থায় ঢুকে তারা, না দুপুরে, তখন 2টা 2:30 বাজে, সোয়া 2টা বাজে, ওই অবস্থায় মানে একেবারে চতুর্দিকে প্রায় 10-15টা পিস্তলটা করে আমার মাথায় ধরে, এমন যে খাওয়া লাগবে না। ওই অবস্থা আমাকে খেতেও দেয় নাই। তো আমি একটু টয়লেটে যেতে চাই, টয়লেট খোলা রেখে আমি যাই, তারাও আমার সাথে সাথে থাকে, এবং ওইখান থেকে আসার পরে আমাকে মানে জম টুপি পরিয়ে দেয়, কালো টুপি পরিয়ে তারা নেমে মাইক্রোতে করে আমাকে নিয়ে যায়। তো সেখানে নিয়ে আমি র্যাব 2 অফিসে, ওই আগারগাঁয়ের এটাতে নিয়ে আসে, এনে আমাকে ইয়েটা খুলে দেয়। খুলে দেওয়ার পর দেখি যে আমি র্যাব 2 অফিসে। ওখান থেকে আবার কিছুক্ষণ রাখার পরে ওদের এক জায়গায় নিয়ে রাখে, যেখানে এমন একটা রুম শুধু ওই একজনই দাঁড়াইতে পারে বা বসতে পারে। তো সেখানে নিয়ে সেখানে আবার টুপি পরে আমাকে রেখে দেয়, সেখানে দম বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা। এর 1 ঘন্টা পরে, সম্ভবত প্রায় 1 ঘন্টা পরে আমাকে আবার মূল অফিসে নিয়ে আসে। তো সেখানে ওই র্যাবের হেডকোয়ার্টার না, ওইখানেই র্যাব 2 এর সিও, যে সম্ভবত তখন কর্নেল আজাদ ছিলেন, যিনি পরবর্তী পর্যায়ে হবিগঞ্জের একটি জঙ্গি হাতে মারা যায়। তো উনি আসার পরে উনি আমাকে ওই তার রুমে নিয়ে যায়, 1-2 জন অফিসার থাকে, তাদেরকে সরাই দিয়ে আমার সাথে কথা বলে। উনি আমার সাথে খুব ভালো বিহেভ করে এবং এই অফিসারদেরকে তখন সরাই দিয়ে আমার চোখের ইয়েটা খুলে দেয়। আর তখন উনি আমাকে বিভিন্নভাবে বলে যে আপনারা জামাতের বিভিন্ন, যেটা সৌজন্যভাবে বলার ওইটাই, উনি কোনো টর্চার করে নাই। কিন্তু এইখান থেকে বের করে আবার যখন আর এক জায়গায় নিয়ে আমাকে হ্যান্ডকাপ দিয়ে ঝুলে এই কালো কাপড় দিয়ে দেয়, তখন আমি যখন হইচই করি, মানে দম আটকে আসতেছিল, তখন দোতলার থেকে আবার এই অফিসার নেমে এসে উনি আবার সিরিয়াসলি খুব রাগ হলেন যে তোমাকে কে বলছে ওনাকে কালো কাপড় দিতে। উনি ওখান থেকে খুলে দেয়। ঘণ্টাখানিক পর আর একটা রেব অফিসে আমাকে নিয়ে আসে, ওইখানে আমার নাম ঠিকানা এগুলো রেখে তখন আমাকে শেরেবাংলা থানারে আমাকে হ্যান্ডওভার করে। তো শেরেবাংলা থানাও, যেহেতু এই এলাকার কমিশনার ছিলাম, এই 2-1 জন বিএমপি মাইন্ডের অফিসার ছিল, তাদের কারণে ওইভাবে আমাকে আর করে নাই। কিন্তু আমাকে ওই থাকার জায়গাটা ভালো দেয় নাই, মানে একেবারে যারা হিরোইন মাদক সেবী এদের সাথে আমাকে রাখছে, মানে মানসিকভাবে খুব টর্চার করেছে। ওই ইয়াতে আমি টোটাল 28 দিন রিমান্ড কাটি 4টা থানায়, তেজগাঁও, শিল্পাঞ্চল, শেরেবাংলা, আও আমাকে মোহাম্মদপুর থানা, যেহেতু মোহাম্মদপুর গ্রেপ্তার করছে, মোহাম্মদপুর থানা আমাকে দিয়েছিল। তো এই মোহাম্মদপুর থানার তখন এক মহিলা অফিসার ছিলেন, আমার নামটাই মধ্যে খেয়াল নাই, উনি সম্ভবত এসি ছিলেন ওইখানকার। তো আমি স্বাভাবিক, আমাকে অন্য অফিসাররা ওইখানে নিয়ে তো আমাকে চেয়ারে বসতে বলতে, চেয়ারে বসছি। উনি উঠে খুব বাজে ব্যবহার করে, মানে তুই তোকারে ব্যবহার করে, এই নিচে বস, তোর জায়গা কি এখানে নাকি, একদম আমাকে মাটিতে বসে এসেছে। এবং আমার খেয়াল আছে ওই সময় ওই ওদের সেকেন্ড ডিভিশন বোধহয় আমিনুল সাহেব নাকি ছিলেন,
উনি একটু কথা বলতেছিলেন, ওনাকে খুব বাজে ব্যবহার করে তখন বলতেছিলেন যে উনি সাবেক কমিশনার, তখন বলছে এরকম কমিশনার গণার আমার সময় নাই, নিচে বসা চোরটার সাথে বসা। তো মায়ের চেয়ে বেশি ছিল এই যে মানসিক যন্ত্রণাগুলো। তো ওই থানায় আমি 7 দিন রিমান্ডে ছিলাম। পরবর্তী পর্যায়ক্রমে তেজগাঁও, শিল্পাঞ্চল, শেরেবাংলা সব থানা মিলে আমি 28 দিন রিমান্ড কাটি। 28 দিনে বোধহয় সম্ভবত 3বার কি 4বার আমি গোসল করতে পারছি, শরীরে গন্ধে ঘামে, মানে এরকম, মানে ওরা মানসিক অত্যাচারটা বেশি করতো। আর সবচেয়ে তখন তেজগাঁও থানায় আমাদের অপূর্ব ছিল, অপূর্ব হাসান যিনি ওসি ছিলেন, খুব বাজে ব্যবহার করেছে, খুবই, যেটা বর্ণনা করার মতো না। আমাদের মতো লোকও পিস্তলে বাদ দিয়ে বাড়ি দিচ্ছে আমাকে। আর সবচেয়ে হলো খুব ন্যাকেটলে গালাগালিটা, মারও তো অনেক সময় সহ্য হয়, গালাগালি তো সহ্য হয় না। আমরা যে পরিবারের পরিবারটা তো কুলাঙ্গার জন্ম দিয়েছে, তোরা কিসের জিয়া রহমান করিস, এভাবে কথা বলতো। তা আমাদের প্রিয় দল জিয়া রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, এদেরকে নিয়েই তো তোরা এদের দল করিস, তোরা তো সব খারাপ, তোদের বংশ খারাপ যারা এগুলো করে। বিশেষ করে যে অপূর্ব হাসান, নামটা বলি জানি না আজকে কোথায় আছে, খুবই খারাপ ব্যবহার করে তারা। এগুলো মিথ্যা মামলা, ভুয়া মামলা, যেগুলো কোনো ভিত্তি নাই। এই আমাদের এই মোটা শরীরে 28 দিন মানে জেল খাটাতে এমনি মানুষ মরে যাওয়ার মতো। আর সবচেয়ে ইয়া ছিল, কাউকে দেখা করতে দিত না। তখন আমার বাচ্চারা খুব ছোট, 10 বছর, 11 বছর এরকম। এরপরে আমি 18 সালে গ্রেপ্তার হই। না না না, নিরাজ শব্দটা আমাদের আমার এই 18 সাল তো আর একটা ভুয়া নির্বাচন হলো না, তার আগে দিয়ে রাতের নির্বাচন। হ্যাঁ, রাতের নির্বাচন। সেটাতে আমি এই 26শে মার্চ এই আমাদের জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে আমাদের প্রোগ্রাম ছিল। ওইখান থেকে বেরোবার সময় খামাবাড়ির কাছ থেকে আমাকে এই সাদা পোশাকের অনেকগুলো হুন্ডা এবং একটা মাইক্রো আমাকে উঠে নিয়ে যায়। তারপর তখন আমার প্রায় অনেকগুলো মামলা ছিল, আমি এই রিস্ক নিয়েই করতাম, প্রায় 42টা 44টা মামলা সব দিয়ে আমাকে তখন তারা জেলে পাঠায়। ওগুলো আমাকে থানায় গ্রেপ্তার করে 7ই জানুয়ারির নির্বাচনের আগে, লাস্ট নির্বাচন, হ্যাঁ হ্যাঁ, যেটা করলো। তো এই নির্বাচনের বেশি না, নির্বাচনের এই মনে হয় 1.5 মাস আগে ডিবি টিম আমাকে, মানে তখন বারবার জায়গা চেঞ্জ করে আমাদের ঘুমাতে হয়। সেই আমি আমার নিজের বাসা তো কখনই থাকতে পারি নাই, আত্মীয় স্বজনের বাসাও থাকতে পারি নাই। আর তখন আমাকে এই মিরপুরের এদিকে একটা বিল্ডিংয়ের 12 তলা থেকে ওরা আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তার করছে দুঃখ নাই, কিন্তু আমাকে লুঙ্গি এবং খালি পায়ে একটা স্যান্ডো গেঞ্জি, আমাকে কাপড়টাও পরতে দেয় নাই, কাপড়টাও পরতে দেয় নাই। ওইভাবেই ডিবিতে নিয়ে গেছে। একদিন পরে পরিবারকে জানানো হয়েছে, তাই তারপর কোর্টে নিচে পরে ওরা দেখছে যে আমি গ্রেপ্তার। তো ডিবির হারুন সাহেব ছিলেন, এই তো ওনারা একটু পরপরই আমাদের, তখন আমাদের ওই সময় আমিনুল সাহেবও গ্রেপ্তার, আমাদের সব সিনিয়র নেতা অলমোস্ট। আমার এই 1-2 দিন আগে মির্জা আব্বাস সাহেব, ফখরুল সাহেব, ওনারা গ্রেপ্তার হইলেন, তার 2 দিন পরে আমি গ্রেপ্তার হইলাম। তো আমাদের সাইফুল আলম, নীরব, তারপরে আমাদের এই আমিনুল হক, ওরা গ্রেপ্তার। তো ওদেরকে কি আমি ডিবিতে পাইছি, রিমান্ডে পাইছি আর কি। তো রিমান্ডে এই রিমান্ডে আমাকে খুব মারে, কিন্তু নিয়ে মানে এমনভাবে, পাশের রুমে টর্চার সেল ছিল ওদের রিমান্ডে, তখন যাকে মারতেছে ওগুলো সাউন্ড শোনায় আমাদেরকে, সমানে চিৎকার করতেছে। যেটা আমার এখানে ওইখানে ছাত্রদলের এখন যে সাংগঠনিক সম্পাদক আমান, ওর নাম হলো আমান। তো ওকে না পায়, ও আবার রিমান্ডে আমরা একসাথেই ছিলাম, আমার সামনে থেকে নিয়ে গেছে, আমাকেও নিয়েছে। তো ওকে যে মারতেছে ঝুলায়া, ওর আঙ্গুলের নখ উঠে ফেলছে। তো এটা দেখার পর আমাকে বলো যে সেম অবস্থা হবে, কথা বলেন, আপনি মুরব্বী মানুষ, আপনি সাবেক কমিশনার ছিলেন, সম্মানের ব্যক্তি, আবার আমাদের শরৎচন্দ্র এলাকার মানুষ, একটু ব্যঙ্গ করে বলতেন। সব কিছু মিলে শোনা যায় যে, আর পরে হইলো নাইলে আপনি বেরোয় আপনি নির্বাচন করবেন, দামি প্রার্থী হবেন,
ফেল করবেন, বিনিময়ে টাকা পাবেন, কোনটা? নাইলে কিন্তু আমানের মতো অবস্থা হবে। তখন আমি বলছি, দেখেন এই জোর করাচার এইভাবে পারবে না, আমি তো ওনার প্রতিদ্বন্দ্বী না, আমরা তো নির্বাচনই করব না। ওইটাই তো তোমাদেরকে করায় একটু বৈধতা নিতে হবে আমাদের। তোমাদের বিএনপি অনেক লোক রাজি হচ্ছে। তো আমি বলছি ঠিক আছে, রাজি হলে তার আমার একার জন্য তো পড়ে থাকবে না। তো যাই হোক, আমাকে এইভাবে কিন্তু মানসিকভাবে টর্চার করতে প্রচুর, সামনেই না মারতো, কতক্ষণ সুযোগ। তারপরেও আমি মাথা নত করি নাই, এবং অনেক টাকার লোভ লালসাও দেখাইছে যে জীবনের টাকার প্রয়োজন আছে, মামলা উঠা যাবে, কিন্তু আমি তাদের সাথে আপোষ করি নাই। তখন বলছে তোর তো তোমার জেল হবে, বলছে আনোয়ার ভাই আপনার তো জেল হবে, আবার ভাই করেও বলে, আবার তুমি করেও বলে, তুই করেও বলে, এটা এদের মুডের উপরে। হারুন সাহেব তো মানে ওই নিয়াই ওই খাবার দাবারের অফার করছে যে না আমি নিচে খাইছি, খাবো না। ওইটা তো আমারও নিচ্ছে। তো উনি ব্যবহারটা খারাপ কম করতেন, কিন্তু উনি হইলো বিভিন্নভাবে মগজ ধুলাই করে ওদের পক্ষে নেওয়ার চেষ্টা করতেন। আর মারতে হইলো ওনাদের অন্য লোকরা ইশারা দিলে তারা মারত। তো আমাকে সেভাবে মারে নাই, কিন্তু এই আধা ঘন্টা পর পর নিয়ে যদি একটা লোকরে একটু শুয়েছি, এই আপনাকে উপরে যেতে হবে, চলেন, 2 হাত করা লাগায় নিয়ে যেতে হবে। আপনার সাথে কি কি নির্যাতন অন্যদের করা হয়েছে, যেটা আপনাকে দেখানো হয়েছে মূলত? এই যে যেমন আমাদের আমানের কথা তো বললাম, যে আমানের তো একদম নোকটোক উঠে ফেলছে, আসছে পরে আমরাই ওদেরকে সেবা যত্ন করা ঠিক করতাম। এই ছেলেটা অনেক সহ্যও করছে, কিন্তু মাথা মতো করতে পারে না। ওকে দিয়ে ওই যে পুলিশ মারছে, এগুলো স্বীকারোক্তি নিতে চাচ্ছিল, পল্টনের পুলিশ মার্ডার। তো এটা তো মিথ্যা, কারা করছে কী করছে জানি, সেটার জন্য খুব ওরা টর্চার। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক এই পর্যায়ে নির্যাতনটা সবচাইতে বেশি হয়। আমাদের মূল দলে মানসিক নির্যাতনটা হয়েছে বেশি। আর আমাদের তো একটা থাপ্পড় দিলেও তো এটা একটা বিশাল আমাদের জন্য বিব্রতকর, সেটা তারা। আর আমাদের সামনের নির্যাতনগুলো হতো ভয়ঙ্কর নির্যাতন, এটা তো নিজের চোখে দেখা। ওই সময় যে আমিনুলের সাথে একটা ছিল কিবরিয়া, যুবদল করে। হ্যাঁ, আমাদের এখন যে আহ্বায়ক, ফুটবলার আমিনুল, বিখ্যাত ফুটবলার। এবং যে আসার পরে ঢাকা মহানগর এইভাবে ঘুরে দাঁড়াইছে, এটাও বলতে হয়। খুবই ভালো এবং পরিশ্রমী, এবং আমাদের ভারপ্রাপ্ত তারিক রহমানের খুব বিশ্বস্ত। আমিরকে আমি শুনছি এইবার করছে, ওইবার হলো মানসিক নির্যাতন করছে। এই লাস্ট বৈষম্য আন্দোলনের আগে যে ধরা পড়লো, এটাতে খুব বাজেভাবে নির্যাতন করছে, গায়ে হাত উঠেছে। সত্য ঘটনা, আমার সাথে বলছে তো। আর আমার সামনে তো যে সমস্ত নেতা করে, আমি তো সাক্ষী, এগুলো কখনো মামলা হলে আমি সাক্ষী দিব, মানে ভয়াবহ। আজকে এই জায়গায় যে বেঁচে আছি, এটা তো আমরা একটা সময় কল্পনাও করি নাই। আমার পরিবারও আমাকে খুব চাপ দিত যে দেশের বাইরে যা। আমি দেখো এই দেশের এই জায়গায় থুয়া আমার ছেলে মেয়ে মানুষ হয়ে গেছে, আমার 2টা ছেলে মেয়ে বিয়েও হয়ে গেছে, যে আমার আর চাওয়ার কিছু নাই, কী হবে, মারাই তো যাবো। আল্লাহ বাঁচিয়ে রাখছে, বাংলাদেশকেও বাঁচাইছে। আজকে আপনাদের সামনে চ্যানেলে এসে বক্তব্য দিতে পারছি। কতবার জেলে গেলাম, কতদিন জেলে কাটাল? আমি সবচেয়ে বেশি জেল খাচ্ছি যেটা এই 14 সালের জানুয়ারির নির্বাচন আগে, সেটা প্রায় 2-1 দিন কম 6 মাস টানা। আর এর ভিতরে আরও 5-6 বার বিভিন্ন টাইমে, মানে সর্বনিম্ন 1.5 মাস, এবার 2.5 মাস 3 মাস এরকম। কিন্তু 6 মাস টানা ওইটাতে খুব সময় লাগছে আর কি, জামিন সহজে দিত না। এবং আমারও তো প্রায় 194টা মামলা। 194? হ্যাঁ, এবং আমাকে ডিবি যখন টর্চার করলো, যখন চালান দিল, বললো যে আনোয়ার সাহেব বুঝলেন না, সুখে থাকতে ভূতে কিলায়, এখন যাবেন দেখবেন 2 মাসের ভিতরে 10টা মামলা সাজা হবে। তো আমার 6টা মামলা সাজা হয়েছিল। এগুলো 3 বছর করে হয়েছে, সবগুলোই 3 বছর 2.5 বছর। আমাদের এই মামলাগুলো পড়ে গেলে সবাই 3 বছর 2.5 বছর। সাক্ষী কোনোটা সাক্ষী নাই, স্পেশাল একটে খালি উঠতাম, ওনারা সাজা দিয়ে দিত। 194টা মামলার এখন কি পরিস্থিতি? এখন ওর ভিতরে কিছু মামলা স্টে আছে, এই গভর্নমেন্ট আসার পরে অনেকগুলো মামলা কোর্ট থেকেই খালাস দিয়ে দিচ্ছে, মানে প্রক্রিয়াভাবে উঠে যাচ্ছে আর কি। এখন অর্ধেকের মতো মামলা চলে গেছে, বাকিগুলো আমার টাইম মতো আস্তে আস্তে যাবে আর কি।
সাজার মামলাগুলো এই আমি শেষ করতে পারছি, এইবারে আপিল কোর্ট থেকে শেষ করে দিচ্ছি। তো জেলের সময়টা কিভাবে কাটাতেন? বেশ কবার তো জেলে জেলে প্রথম দিকে খুব কঠিন ছিল, কাউকে বেরোতে দিত না, সকাল সন্ধ্যা পর্যন্ত প্রথম 1 মাস। মানে কোনো বেরোতে পারতাম, ধরেন অনেকগুলো বিল্ডিং, তো এই বিল্ডিংয়ের ভিতরে যতটুকু জায়গা ওর ভিতরেই, বাইরে যাওয়া যেত না প্রথম 1 মাস, কেউই পারতো না। তারপরে ওই নির্বাচনের পরে মোটামুটি লুজ দিছে সবাই, সব জায়গায়। নির্বাচনের পরে, এই যে সর্বশেষ নির্বাচন, নির্বাচনের পরে, হ্যাঁ, নাইলে লকআপেই রাখতো, ওরা খুব ভয় পাইতো, কারণ জেলের ভিতরে তো বিদ্রোহ হইতে পারে, সবই তো বিরোধী দলের লোক। তবে ওইখানে আমাদের সময়টা এইভাবে কাটতো যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ভোরবেলা উঠেই যেখানে আসামি না রাখে, আমরা গেলেই পরিচিত 100 লোক পেতাম, বা তারা ঢুকে আগে খবর নিত, যেমন তেজগাঁর যারা গ্রেপ্তার হইতো, আনোয়ার ভাই কোন জায়গায় থাকে, বা আমি তাদের স্লিপ করে নিয়ে নিতাম, যার যার পরিচিত। তো ওইখানে তো যেদিকে যায় আমাদের লোকজন, এদের সাথে কথা বলে, এদের দুর্দশা শুনে ওভাবেই সময় কেটে যেত, 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাজনৈতিকভাবে একটা খারাপ লাগতো, বাইরের সব খবরগুলো তো পেতাম না, বাইরে কী অবস্থায় আছে না আছে, এটার জন্য একটু কষ্ট লাগতো। আর আরেকটা হলো যে এই লাস্ট ইলেকশনের আগে আমার 1.5 মাস টানা শুক্রবার শনিবার বাদ নাই, সকালবেলা কোর্টে যেতাম, আস্তে আস্তে সন্ধ্যা হইতো, রাত্রে জেল দিয়ে কোর্টে, রেগুলার কোর্টে। ওই যে মামলাগুলো দ্রুত ওরা একদিন প্রতিদিন দিয়ে সাজা দেওয়ার জন্যে। আপনি কাশিমপুরে ছিলেন? না, আমি কেরানীগঞ্জ ছিলাম। প্রত্যেকদিন? প্রতিদিন। এরকম আরও অনেকের, সাইফুল আলম নীরব, তারপরে এই যে মজনু, তারপরে রবি ধানমন্ডির, এরকম 8-10 জন ছিলাম যাদের প্রতিদিন কোর্ট। সবারই সাজা হয়েছে তখন অনেক, সবারই এরকম অনেক মামলা।